চিত্তচিরে চৈত্র মাস পর্ব ২। বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হাঁ হয়ে রইল অহি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গানটা গাইলেন? বাহার আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো। অতঃপর কিছু হয়নি এমন ভাব করে আকাশপানে তাকিয়ে রইল। অহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয়। তাকে প্রশ্ন করাটা নেহাতি বোকামি, আর অহির মতন চালাক মেয়ের বোকামি করা সাজে না। গলা পরিষ্কার করে কথা ঘুরানোর প্রচেষ্টা চালিয়ে অহি বলল, আপনার জন্য খাবার এনেছি, সারাদিন তো না খাওয়া আপনি। অহির কথা থামতে দেরি, অথচ বাহার পিছু ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই। যেন বিদ্যুতের বেগে পিছে তাকিয়েছে 1 সেকেন্ডের ব্যয় না করে। বাহারের দৃষ্টি অহিকে খানিকটা ভরকে দিল। মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, আমি না, মেজমা পাঠিয়েছে। বাহার অহিকে পা থেকে মাথা অবধি একবার পরখ করল। অতঃপর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে। খুব গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যে কেন বলেছিলে? তোমাকে তো মহিন কিছু করেনি। অহি স্থির হাত দুটো কেঁপে উঠল। সে কাপা হাতেই খাবারের প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে। বাহার কাপা হাতের দিকে দৃষ্টি দিল, অন্তঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকে হাঁক ছাড়ল, এই মেয়ে, এখানে আসো তো একটু। চিত্রা এতক্ষণ সবকিছু আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আকস্মিক ডাকে সে ভীত হলো, ধরা পড়ে যা লজ্জাও পেল। তবু সে জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। বাহার অধৈর্য হলো, বিরক্ত হলো কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল অহি। অবাক কণ্ঠে বলল, ওখানে কেউ নেই তো। বাহার অহির কথায় তেমন পাত্তা দিল বলে মনে হলো না। কণ্ঠে জোর বাড়ালো, বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বলল, রঙ্গফুল কানে গুছে রাখা রঙ্গ না, তোমাকেই বলছি, এখানে এসো। চিত্রা এবার শিওর হলো বাহার তাকেই ডাকছে। ইস, এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আরো হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বইছে কমবে না তা চিত্রার বেশ জানা আছে। তাই ধীর পায়ে দরজা পেরিয়ে অহিদের কাছে গিয়ে দাঁড়ালো। অহি অবাক হলো চিত্রাকে দেখে। সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে। ফ্যাল ফ্যাল নয়নে চিত্রার পানে তাকে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছিল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল। মুখটা ছাদের খড়খড়ে ছাই রাঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ রেখে ধীর কণ্ঠে বলল, আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম, সে খাবে কিনা জিজ্ঞেস করতে। ছোট চাচি পাঠালো। অহি ভ্রুকুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে। অতঃপর ঘাড় অব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে কাছাড়া ভাবে বলল, অথচ আমু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করতে গেছে। আমি যতটুকু জানি সে এখনো ফেরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে, তার উপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকালো গলদেশে। অহি হাসলো, প্রায় খোঁচা মেরেই বলল, সব ধরনের খারাপ অভ্যেস তোর আয়ত্তে ছিল, এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস? সবটা সহ্য করতে পারলেও অহি আপার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা। চোখ টাইটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুস্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগে বাহারের রাশভারী কণ্ঠে ভেসে এলো, ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো। বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধহয় এত কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থেমে গেল। চুপ হলো প্রকৃতি। চিত্রা নাক টেনে গিলে ফেললো কান্না। বাহার এবার চিত্রার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা যেন কিভাবে হজম করলে, অদ্ভুত। চিত্রা থম্মত খেয়ে গেল। বাহার ভাই অব্দি কথা কিভাবে এলো? তাহলে কি চেরি বলেছে? চেরি না বলে অহি আপাও বা জানলো কিভাবে? সবটা তাহলে চেরির কাজ। ভাবনার মাঝে বাহারের ছোটখাটো একটা রামধমক ভেসে এলো, কেন বলনি চেরির ঘটনাটা? আকস্মিক ধমকে দুবনি কেঁপে উঠল। চিত্রার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময়ে সমাজের মানুষ তিলকে তাল বানায় তাহলে বাচ্চাদের উপর দিয়ে কি যাবে ভেবেছেন? এজন্য আমি বলিনি। এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছিল অহির উদ্দেশ্যে, তুমি কেন মিথ্যে বলেছ? নিশ্চয়ই চিত্রার বলা কারণটার জন্য, তাই না?
অহি মাথা উপর নিচ করে সম্মতি প্রদান করলো। বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিশে ঘেসে দাঁড়ালো। অথচ বয়স সন্ধি চিত্রা তখন মনের ভেতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথই চলে প্রায় ডুবন্ত অবস্থায়। বাহার ভাই আর অহি আপা অব্দি খবরটা কিভাবে গেল না জানো অব্দি যেন মাথা ঠান্ডা হবে না। মনের এই তুমুল উত্তেজনা নিয়েই আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা, আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই? বাহার উত্তর দেয় না, মনের সুখে গিটারের টুংটাং সুর তোলে। লোকটা যেন সবকিছুই নিজের মন মর্জির মতো চালাবে। তার যখন বলতে ইচ্ছে হবে বলবে, শুনতে ইচ্ছে হলে শুনবে, কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না। ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের ওপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল। প্রাণচঞ্চল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অপকটে বলে দেয়। বাহার ভাই হয়তো শুনেছিল সবটা, তাই মেরেছেন, কিন্তু সবার সামনে চেরির কথা বলে সবাই হালকাভাবেও নিতে হয়তো, বা অন্যদিকে বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল। অহি আপার প্রতি ভালো লাগাটা আর একটু বেড়ে গেল। অহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করেন না। অহি আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত। নীরবতা চাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলাস্বর ভেসে এলো। সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে। চিত্রার অপেক্ষা করলো না, ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে। ওহি গম্ভীর কণ্ঠে সাবধান বাণী দিল, আসতে যাবি, অন্ধকার এখানটায় পড়ে যাস না যেন। চিত্রা মুখের হাসি প্রশস্ত হলো। একটু আগে অহি আপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছে, এখন সাবধান বাণী কথাটা ততটাই প্রশান্তি দিল। চিত্রা চলে যেতেই অহি তার হাতের খাবার প্লেটটা বাহারের চিলেকোঠায় নিয়ে গিয়ে রাখলো নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো। বাহার ঘুরল না অহির দিকে, আগের স্থানেই দাঁড়িয়ে থেকে ফিসলে কণ্ঠে বলল, কিছু বলবে? আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ে অহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার, এমনই কোনো প্রতিক্রিয়াও দেখালো না। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা নকল মানুষ, তা নকল হলেও বা কি? তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি চলন্ত নেশা বাহার ভাই, যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটেছে। চিত্রা টিএনজার, আবেগের বয়স ওর, দুনিয়ার রঙিন ওর, কিন্তু আমার মতো মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন না বাহার ভাই। আপনি জলজান্ত বিষ, যা চিত্রা না বুঝে গ্রহণ করেছে আর আমি বুঝে। ওই শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায়। বাহারের ভাব এমন যেন ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই। কথা থামিয়ে ওহি কতক্ষণ জড়িয়ে নিল, অতঃপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল, আমি জেনে শুনে বিষ করিয়াছি পান। এক সেকেন্ডও আর দাঁড়ালো না ওহি, ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে। বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না, তাই লজ্জা লুকোতেই চলে যাওয়া। বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো। আড়মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুছে শুয়ে পড়ল। থালার ভাত, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ছুঁয়েও দেখল না, বরং গলা ছেড়ে গাইল, শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো। মা বোধহয় এর জন্যই এত ডাকছিলেন। বাবার সামনে এসেই চঞ্চল পা চোরা থেমে গেল চিত্রার। মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সওদাগর মুখ চোখ কুচকে মেয়ের দিকে তাকালেন, অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাত বেরাতে ও দস্যিপনা বন্ধ করলেই আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন, অতি স্বাভাবিক কণ্ঠে বলেন, এখনই তো একটু দস্যিপনা করবে, যে বয়সে যেটা মানানসই সেটা করবে না, অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সওদাগরের। বিশাল এক ধমক দিয়ে বলেন, অতি উঠলে ছড়তে সময় লাগে না, সামলাও। অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল, রাগে ক্ষোভে চোখে জল চলে এলো। কান্নাটা আটকে দিয়ে বলো, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু।
আমি দেখতে পারছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখের ওপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতভম্ব চোখে তাকিয়ে রইল। ত্রিশান আর দিশান সোফায় বসা ছিল। চিত্রার কথায় তারাও আহাম্মক হয়ে গেল। চিত্রা দাঁড়ালো না, এক ছুটে নিচের ঘরে চলে গেল। বাবার মুখের ওপর কথা বলতে পারবে কখনো ভাবিনি। সবটা যেন বাহার ভাইয়ে ছোঁয়াচে রোগ। লোকটার গাছেরা ভাব দেখতে দেখতে নিচের মাঝে কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই জলজান্ত রোগ, যা ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়া জোগাড়। আর চিত্রার মেজাজটা বেশ চটে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে। তাও যে সে পত্র না, 100 বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে, ততটাই বানান দেখে রেগে গিয়েছে। প্রেমপত্র না, যেন ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতেই অহি আপার সাথে দেখা চিত্রার। অহি আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল। ছুটে গেল অহি আপার কাছে। চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার বাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ের বড় প্লেয়ারটার সাথে দাঁড়িয়ে মনের সুখী সিগারেট ফুঁকে যাচ্ছে। দুনিয়ায় যেন তার এটা চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই। চিত্রা আর চোখে তাকালো, মিনমিন করে বলল, বাহার ভাইয়ের কাছে এলেই সব চলে যায়, হোক সেটা নিকোটিন কিংবা হৃদয়। নিজের কথায় নিজেই অবাক হলো চিত্রা। অহি আপা শুনে ফেললো না তো? ভয়ে ভয়ে অহি আপার দিকে তাকালো। অহি তখন ফোনে ব্যস্ত। হাত ছেড়ে বাসলো যেন চিত্রা। 2-1টা রিক্সা চলে যাচ্ছে অদূরে। চিত্রার জুতোর ফিতেটা কিছুটা খুলে যাওয়ায় উপর হয়ে বসে ফিতেটা লাগিয়ে নেয় সেই। অহিয়ার চেরি বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়ায়। বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। 3 মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা। বাহার কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।